বাংলাদেশ বেতার, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখন শুনবেন বিশেষ নাটক মৃত্যু ক্ষুধা। কাহিনী কাজী নজরুল ইসলাম। বেতার নাট্যরূপ ও প্রযোজনা কাজী জাকির হাসান। নাট্যানুষ্ঠান মৃত্যু ক্ষুধা। বন্ধুগণ, তোমাদের মৃতদেহের উপর দিয়ে আসবে তোমাদের মুক্তি। অস্ত্র তোমাদের নেই, তার জন্য দুঃখ করো না। যে বিপুল প্রাণ শক্তি নিয়ে সৈনিকেরা যুদ্ধ করে, সেই প্রাণ শক্তির অভাব যদি তোমাদের না হয়, তাহলে তোমরাও জয়ী হবে। আর অস্ত্রই বা নাই বলবো কেন? কচুয়ান, তোমার হাতে চাবুক আছে। বুনো ঘোড়াকে, পশুকে তুমি চাবুক মেরে শায়েস্তা করো, আর এই মানুষগুলোকে শায়েস্তা করতে পারবে না। রাজমিস্ত্রি, তোমার হাতের কর্নিক দিয়ে, ফুট গজ দিয়ে এত বড় ইমারত তৈরি করতে পারলে, বুনো প্রকৃতিকে রাজলক্ষ্মী সাজে সাজালে, আর এই পীড়িত মানুষের নিশ্চিন্তে বাস করার স্বর্গ গড়ে তুলতে পারবে না? আমার ঝাড়ুদার ম্যাথর ভাইরা, তোমরাই তো নিজেদের অসুচি অস্পৃশ্য করে পৃথিবীর সুচিতা রক্ষা করছো। নিজের সমস্ত দূষিত বাষ্প গ্রহণ করে আয়ুক্ষয় করে চলেছো। তোমরা এত ময়লায় যদি পরিষ্কার করতে পারলে, তাহলে এই ময়লা মনের ময়লা মানুষগুলোকে সূচি করতে পারবে না? ক্লাইম্যাক্সের মুহূর্তে হঠাৎ থেমে যাওয়ায় ভাবছেন লোকটা বড় বেরসিক। মাফ করবেন, রসভঙ্গ আমার ইচ্ছে নয়। আপনাদের সামনে কিছু বলার সুযোগ পেয়েছি আজকের নাটকের উপস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে বলে। ভাবছি নাটকের শুরুটা কি দিয়ে করা যায়। একটু পরিবর্তন, কিছুটা আধুনিকতার ছাপ, কিংবা নিরীক্ষামূলক ভাবি না? আচ্ছা, আপনারাই বলুন তাহলে। আমরা কেউ জানি না নজরুল ইসলাম তাঁর এই উপন্যাসের নাট্যরূপ কিভাবে দিতেন। যেহেতু আমরা এই কালের যান্ত্রিকতার আবর্তে নিষ্পেষিত কঙ্কাল, সেহেতু তাঁর এই উপন্যাসের নাট্যরূপ আমরা আমাদের মতো করে দিতে চাই। কারণ মেজবউ, লতিফা, রুবি, আনসার নজরুল ইসলামের কল্পনা সৃষ্টি, অথচ ওগুলোই আমাদের আজকের নিষ্ঠুর বাস্তব সত্তা। আমি চলি, সময় মতো আবার আসবো। কিরে লতি, তোর চোখে তো খুব তারিফ করতে হয়। আচ্ছা আচ্ছা, এই 10 বছর পরে দেখে আমাকে চিনতে পারলি কি করে? মেয়েরা 10,000 বছর পর দেখা হলেও আপনার জনকে চিনতে পারে দাদা। ওরা তো আর পুরুষ নয়। দেখো, স্ত্রীর ভাইকে 10 জন ভদ্রলোকের সামনে চিনে ফেলে সম্বন্ধটা ফাঁস করে দিলে তুমি হয়তো খুশি হতে, কিন্তু আনসার হতো না। চুপ শালা! দোহাই ভাই, দোহাই ভাই, হাত ছেড়ে দে, আমিই তোর শালা। উফ, আরেকটু হলেই হাতটা পাউডার হয়ে গিয়েছিল আর কি। তুমি তো এমনি গোয়ারই আছো দেখছি। দাদা, তুমি তোমার ওই কাবলিওয়ালার পোশাক খুলে ফেলো দেখি, কি বিশ্রী দেখাচ্ছে। মা গো, ওই ময়লা গদ্দর পরে থাকো কি করে তাই ভাবছি। গদ্দর নয় রে লতি, গদ্দর নয়, এর নাম খদ্দর। একটু থাম না তুই, তারপর দেখবি কিরকম রাজপুত্রের মতো একেবারে চেহারা করে ফেলি। তুমি সেই আগেকার মতোই রয়েছে দেখছি। সে যাক, এতদিন নিরুদ্দেশ হয়ে ছিলে কোথায় বলো তো? আজ আসছি ময়মনসিং থেকে, সেখানে এসেছিলাম সিলেট থেকে, সিলেট গিয়েছিলাম কুমিল্লা থেকে, কুমিল্লা গিয়েছিলাম চাটগাঁ থেকে। আরে থামো থামো থামো, আর বলতে হবে না, বুঝেছি টোটো কোম্পানির দলে নাম লিখিয়েছো তুমি, এই তো? কতকটা তাই, তবে একেবারে বিনা উদ্দেশ্যে নয়। ঘুরি, সাথে সাথে একটু কাজও করি। বুঝলি রে লতি, তোদের এখানে কিন্তু একদিনের বেশি থাকছি না। এই 3 ঘন্টার মধ্যে আমাদের এখানটা তোমার কাছে অসহ্য হয়ে উঠলো নাকি দাদা? অভিমান করিস না ভাই, সব কথা শুনলে তোরাই কিন্তু এ বাড়িতে জায়গা দিতে সাহস করবি না। জানি তুমি দেশের কাজ নিয়ে পাগল, তাহলে এত অল্পে আমার চাকরি যাবে না, সে ভাই তোমার করতে হবে না। দাঁড়াও না একটু, এক্ষুনি থানা থেকে খবর নিতে আসবে। আমার আসবার আগেই এখানে সাইফার টেলিগ্রাম এসে গেছে, 109 নম্বর যাত্রা করলো। 109 নম্বর কি দাদা? ওসব তুই বুঝবি না। আমাদের রাজনৈতিক অপরাধীদের একটা করে নম্বর আছে রে। সমস্ত সিআইডি পুলিশ অফিসারদের কাছে একটা করে লিস্ট থাকে।
আমাদের কি কম সম্মান রে লতি? সব সময় সাথে সাথে দুজন সশস্ত্র পুলিশ প্রহরী, কোথাও গেলে এলে আগেই পুলিশের অফিসার অভিনন্দিত করে স্টেশনে, তারপর দুবেলা আমাদের দিন কেমন ভাবে কাটছে, কি করছি তার সব খবর নেয়া একেবারে দ্বিতীয় লাট সাহেব আর কি রে। তোমার ছেলেবেলা থেকেই তো আমি জানি দাদা, চিরটা দিন তুমি এমনি পরের দুঃখে পাগল। তবু আজ কেমন ইচ্ছে করছে আমার যদি শক্তি থাকতো এমন করে মরণের পথে তোমাকে আমি এগুতে দিতাম না, কিছুতেই না। আচ্ছা দাদা, তোমার কিসের এত দুঃখ বলো তো? দুনিয়ার সব মানুষ একই ছাঁচে ঢালা নয় রে লতি। এখানে কেউ ছোটে সুখের সন্ধানে, আবার কেউ দুঃখের সন্ধানী। আমি দুঃখের সন্ধানী। আমার আত্মীয় যারা, তাদের সুখের নেড়ে আমার মন বসল না। অনাত্মীয়ের অপরিচয়ের দলের নির্হারাদের সাথী আমি। ওদের বেদনায়, ওদের চোখের পানিতে আমি যেন আমাকে পরিপূর্ণরূপে দেখতে পাই। তাই ঘুরে বেড়াই এসব ঘর ছাড়াদের মাঝে। তুমি কারোর কথাই কোনোদিন শোনোনি, আজও শুনবে না। তাই ভাবছি কি করে আমাদের মনে করে এখানে এলে। একেবারে বিনা কাজে আসেনি, সেটা তো আগেই তোকে বলেছি। জানিস, এখানে একটা শ্রমিক সংঘ করে তুলতে এসেছি। আপাতত সেই মতলবই ঘুরে বেড়াচ্ছি সব জায়গায়। হয়তো মাসখানে কিংবা তার বেশিও থাকতে হতে পারে এখানে। এই তো ময়মনসিংহে 2 মাস থেকে এলাম। সত্যি দাদা, তুমি এখানে অতদিন থাকবে? বাবা, কি মজাটা না হবে তাহলে। দাদা লক্ষ্মীটি, 1 মাস না 2 মাস, কেমন? তুই তো দেখছিস খোকার মা হয়ে আজও সেই খুকিই আছিস রে। কিন্তু আমি এখানে থাকলেও তোদের এখানে থাকতে পারবো না। নাজির সাহেবের পিছনে টিকটিকি লেগে একেবারে তাকে নাস্তারাবত করে ছাড়বে তাহলে। আচ্ছা দাদা, রবির খবর জানো কিছু? এবার দেখা হয়েছিল তার সঙ্গে। কোথায় দাদা? তোমার দেখে সে নিশ্চয়ই চিনতে পারলো। কি বললে দেখে? তুমি কি করে চিনলে তাকে? দেখা হলো ময়মনসিংহে। চিনতে দেরি না হলেও বিশ্বাস করতে দেরি হয়েছিল আমার, বেশ একটু দেরি হয়েছিল। আমি ছাত্রদের একটা মিটিংয়ে বক্তৃতা দিচ্ছিলাম। বহু মহিলা উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে। ওরই মধ্যে দেখি একটা বিধবা মেয়ে 2 হাতে চিক সরিয়ে আমার দিকে চেয়ে আছে। আমি চোখ ফিরিয়ে নিলাম। ভালো করে বক্তৃতা দিতে পারি বলে শহরময় রাষ্ট্র হয়ে গিয়েছিল, কিন্তু সেদিন স্পষ্টই বুঝলাম আমার বক্তৃতা শুনে কেউ খুশি হয়ে উঠছে না। আমার ছাত্র বন্ধুরা হতাশ হয়ে মুখ চাওয়াচাই করতে লাগলো। আমার কথা তখন কেবলই জড়িয়ে যাচ্ছে। রবি বিধবা হয়েছে দাদা? তারপর দেখা হলো, অনেক কথা হলো রবির সাথে, রবির বাবা মার সাথে। রবি কি বললে বলো না দাদা। রবির বিয়ে হয়েছিল একটা আইসিএস পরীক্ষার্থী ছেলের সাথে। ছেলেটি আমারই সহপাঠী ছিল, অবশ্য আমার বন্ধু ছিল না। নাম মোয়াজ্জেম। বিলেতে যাওয়ার আগেই বিয়ের 1 মাসের মধ্যেই সে মারা যায়। সে আজ 1 বছরেরও বেশি হলো। রবির অন্তরের কথা অন্তর্যামী জানেন, তবে এই বৈধব্য তাকে যে খুব একটা বেদনা দিতে পারেনি এটা বেশ বোঝা গেল। স্বামীকে সে চেনেনি, আমার যেন মনে হলো তাকে সে চিনবার চেষ্টাও করেনি। আমাকে একদিন কি বললে জানিস? দেখো আনু ভাই, যাকে কোনোদিনই স্বীকার করিনি কোনো কিছু দিয়ে, সেই হতভাগ্যেরই মৃত্যু স্মৃতি আমায় বয়ে বেড়াতে হবে সারা জিন্দেগি ভরে। নিজেকে অপমান করার দায় থেকে কি করে মুক্তি পাই বলতে পারো? তাই যদি সত্যি হয় রবি, তবে অপমান শুধু তোমাকে নয়, সেই মৃত হতভাগ্যকেও গিয়ে লাগছে। এই নিষ্ঠুরতা করে কারোরই কোনো মঙ্গল হবে না রবি। একে তুমি নিষ্ঠুরতা বলতে পারলে? কিছু মনে করো না আনু ভাই, অতি বড় নিষ্ঠুর ছাড়া আর কেউ এত বড় কথা আমায় বলতে পারতো না। তুমি শুধু এর নিষ্ঠুর দিকটাই দেখলে, যে নিষ্ঠুর করে তুলেছে আমায় তাকে দেখলে না। কি মাথা নিচু করে আছো যে? জবাব দাও। রবি, রবি জীবনটাকে লোভ ও মোহের বাইরে টেনে এনেছে রবি, নইলে তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম। ফুল শুকিয়ে গেছে, কিন্তু কাঁটা তো আছে। ফুল থাকলে বুকে মালা হয়ে থাকতো, এখন কাঁটা কেবল পায়ের তলায় বিঁধবে। এর পরেও কতদিন দেখা হয়েছে, কথাও হয়েছে, কিন্তু আমি আর ওই সাপের ন্যাজে পা দিতে সাহস করিনি। একেবারে কালকে উঠে। তুমি সত্যি লক্ষ্মী ছাড়া দাদা। ছবল মারলে ওর মাথায় মনি আছে,
সাপের মাথার মণি 7 রাজার ধন, তাকে যে সে পায়। বড় দুঃখী তুমি। সত্যি আমি দুঃখী। মানুষের শুধু পরাধীনতারই দুঃখ নেই, অন্যরকম দুঃখ আছে, যা অতি গভীর, অতলস্পর্শী। নিখিল মানবের দুঃখ কেবলই মনকে পীড়িত করে, বিদ্রোহী করে তোলে, কিন্তু নিজের বেদনা সে যেন মানুষকে ধেয়া নিয়ে সুস্থ করে তোলে। বড় মধুর, বড় প্রিয় সে দুঃখ। জানিস লতি, যেদিন আমি চলে আসি সেদিন সে স্টেশনে এসেছিল। ট্রেন যখন ছাড়ে তখন আমার হাতে একটা জিনিস দিয়ে বললে, এই যে বিয়ের রাতে তোমায় মনে করে গেঁথেছিলাম, আজ শুকিয়ে গেছে, তবু তোমায় দিলুম। বলেই সে টলতে টলতে চলে গেল। ট্রেন ছাড়লে দেখলাম একটা শুকনো মালা। কি করলে দাদা সেই মালাটা? পদ্মার পানিতে ফেলে দিয়েছি। কি হলো দাদা ওদের সভায়, বললে না যে? ঘোড়ার ডিম। মেজবউ হলো খ্রিস্টান, লাভ হলো পীর আর মৌলানা সাহেবদের, আর মরার উপর খাঁড়ার ঘা। বেচারি প্যাকালের মার কপাল তো এমনিই পুড়েছে, যেটুকু বাকি ছিল মোল্লাজিটা শেষ করে গেলেন। এরপরে যদি কাল শুনি যে প্যাকালেরা ঘর গোষ্ঠী মিলে খ্রিস্টান হয়ে গেছে, তাহলে লতি আমি কিচ্ছু বলবো না। দাদা লক্ষ্মীটি, তুমি একবার কাল মেজবউ আর মেম সাহেবের সাথে দেখা করতে পারো। তোমার ভরসা পেলেও খ্রিস্টান থাকবে না, এ আমি জোর গলায় বলতে পারি। আমরা অল্পদিন হলো কৃষ্ণনগরে এসেছি। এর মধ্যে ওর সাথে যে কটা দিন আলাপ হয়েছে তাতে বুঝেছি ও আর যাই হোক খারাপ নয়, বড্ড অভিমানীয়। পাড়ার লোকের যন্ত্রণাতেই সে খ্রিস্টান হলো। মানুষ দুঃখ অভাবে পড়লে তার কি এমনি অধঃপতন হয় দাদা, সব দিক দিয়ে? সত্যি রে লতি, ক্ষুধিত মানুষ, অভাব পীড়িত মানুষের মতো সকল দিক দিয়ে অধঃপতিত আর কেউ নয়। ক্ষুধা আছে বলেই ওরা কেবলই পরস্পরের সর্বনাশ করে। দুমুঠো অন্যের জন্য ওরা ম্যাথর হয়ে তোদের ঘরের বাইরে সব রকম ময়লা নোংরা মাথায় করে বয়ে নিয়ে যায়। ধাঙড় হয়ে ভোর না হতেই তোদের পায়ের ধুলো দুহাত দিয়ে পরিষ্কার করে পথে পথে। ওদের কথা বলিস নে লতি, অন্তত ওদের দোষ দিস নে আমার কাছে। খোদা তোকে সুখে রাখুন, কিন্তু ক্ষুধা জ্বালা যে কি জ্বালা তা যদি একটি দিনের জন্য বুঝতিস, তাহলে পৃথিবীর কোনো পাপীকেই ঘৃণা করতে পারতিস নে। শুনবি একটা সত্যি ঘটনার কথা? দোহাই দাদা, তোমার দুটো পায়ে পড়ি, আর বলো না, এতেই আমার দম ফেটে যাচ্ছে। তোর তোর সুখের অন্নকে এমনি বিষিয়ে তোলা আমার ভালো হয়নি রে লতি। যাক যাক, কাল আমি সত্যি মেজবো আর ওই মিস জোনসের সঙ্গে দেখা করতে যাব। দেখো পাদ্রী সাহেব, আমি গেঁয়ো মোল্লা মৌলবী নই যে আমাকে ধমকে তাড়িয়ে দেবে। মেজবউ যদি স্বেচ্ছায় তোমাদের ধর্ম নিয়ে থাকে আমি কিচ্ছু বলবো না, আর যদি অন্য কোনো উপায়েও সর্বনাশ করে থাকো তাহলে এই নিয়ে দেশময় একটা হইচই বাঁধিয়ে দেব। যাকে এখন একটু শ্রীমতী হেলেনকে ডেকে দিলেই খুশি হব। ভয় নেই, শুধু জানতে এসেছি আপনার হঠাৎ খ্রিস্টান হওয়ার কারণ কি? আমি তো হঠাৎ খ্রিস্টান হইনি। তার মানে আপনি একটু একটু করে খ্রিস্টান হয়েছেন, এই বলতে চান বুঝি? জি না, আপনারা একটু একটু করে আমায় খ্রিস্টান করেছেন। বুঝেছি। আমাদের ধর্মান্ধ সমাজ কত বেশি অত্যাচার করে আপনার মতো মেয়েকেও খ্রিস্টান হতে বাধ্য করেছে। ভয় করবেন না মিস জোন্স, আমি আমার হৃদয়হীন সমাজে এই ফুলের প্রাণকে নিয়ে গিয়ে শুকিয়ে মারতে চাই না। আমার শুধু একটি অনুরোধ, একে আপনারা মানুষ করে তুলবেন, তাহলে বহু মানুষের কল্যাণ সাধিত হবে এর দ্বারা। আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি যদি কোনোদিন ইচ্ছে হয়? নিশ্চয় নিশ্চয়, যখন ইচ্ছে হয় দেখা করবেন। আমাকে আপনার কোনো ভয় নেই। আপনার এই ধর্ম পরিবর্তনে আমি অন্তত এতটুকু দুঃখিত হইনি। আপনার মতো মেয়েকে তার যোগ্য স্থান দেওয়ার মতো জায়গা আমাদের এই অবরোধ ঘেরা সমাজে নেই। এ আমি আপনাকে দেখে এবং দুটো কথা শুনে বুঝেছি। আপনি যে ধর্মে থেকেই শান্তি লাভ করেন করুন, আমার শুধু একটি প্রার্থনা, আপনার এই চারপাশের এই হতভাগ্যদের ভুলবেন না। আপনার হাত দিয়ে যদি ওদের একজনেরও একদিনের দুঃখ দূর হয়, তবে তবে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আপনার মতো সাহসী মেয়ে পেলে যে কত কাজ করা যায় সে আপনি বুঝবেন না। আমায় দিয়ে আপনার যদি কোনো কাজ হয় তাহলে জানাবেন, আমি সব করতে পারবো আপনার জন্য। দেখুন, আপনি হয়তো আমাকে ভালো করে চেনেন না। লতিফা আমারই বোন, যদি ওখানে কোনোদিন যান আমার সব কথা শুনবেন, আর দেখাও ওখানেই করতে পারেন ইচ্ছে করলে। আপনাকে আমি ভালো করেই চিনি, ওখানেই দেখা করব গিয়ে।
কিন্তু যেতে দেবেন তো ওখানে খ্রিস্টানিকে? বাড়ির মালিক হলে হয়তো বলতে পারতাম। এখন আসি। কাল সন্ধ্যায় বাড়ি থাকবেন, আমি যেমন করি পারি যাব। ধন্যবাদ। যাক, আপনার সাহস আছে বলতে হবে। আমি তো মনে করেছিলাম আপনি আসতেই পারবেন না। দোহাই দাদা, ওকে আর আপনি আপনি বলে লজ্জা দিও না। কি ভাই, তুমি বোধহয় আমার চেয়ে 2-1 বছরের ছোটই হবে, তাই না? দেখো, ওই তোমাদের বয়সের হিসেবটা পরেই না হয় করো, দাঁত টাঁত দেখে। এখন কাজের কথা হোক। কিন্তু কাজের কথা বলতে গিয়ে দাঁত বেরিয়ে কারো যদি বয়স ধরা পড়ে যায়? ঘাটে যাওয়া, ঘাটে। আচ্ছা, এখন বলো তো তোমার মতলবটা কি? কি করবে তুমি? করবো আর কি, আমার যা করবার তা তো ঠিক করে দেবে এই সাহেব মেমগুলোই। তারা বোধহয় কালই আমায় বরিশাল বদলি করবে। তা তুমি কি দারোগা না মুনসেফ যে তোমায় বদলি করবে? দারোগা মুন্সিফ নই ভাই, চোরাই মাল। বদলি কথাটা ভুল বলেছিলাম, সাবধানের মান নেই, তাই একটু সামলে রাখছে আগে থেকে। এরই মধ্যে চোরে টোরে ঘরের বেড়া কাটতে শুরু করেছে নাকি? ও, একটু বসো, আমি একটু চা করে আনি। নইলে ওই লোকটির মেজাজকে 3 দিন ধরে পানিতে চুবিয়ে রাখলেও আর নরম হবে না। তুমি আমার একটা কথা রাখবে? ইচ্ছে থাকলেও তো রাখতে পারবো না। আচ্ছা আচ্ছা, সত্যি কি তুমি এদেশ ছেড়ে চলে গিয়ে থাকতে পারবে? আর 2 দিন আগে গেলে হয়তো এতটা কষ্ট হতো না, কিন্তু ইচ্ছে থাকলেও তো আমি আর ঘরে ফিরতে পারবো না। আমি আবার মুসলমান হয়ে ফিরে আসি, আপনি হয়তো এই বলতে চাচ্ছেন, কিন্তু আমায় জায়গা দেবে কে? দেখো দেখো, তোমার যদি আপত্তি না থাকে তুমি এখানেই আলাদা ঘর বেঁধে থাকো, আমি ব্যবস্থা করে দেবো যাতে তোমার দিন নিশ্চিন্তে চলে যায়। আমায় আপনি আশ্রয় দিয়ে রেখেছেন, জানাজানি হলে আমাদের কি অবস্থা হবে বুঝেছেন? আমি না হয় সইলাম সেসব, কিন্তু আপনি? সে ভয় আমি করি নে। তাছাড়া আমি তো আর এখানে চিরকাল থাকছি না, বছরে 2 বছরে হয়তো একবার করে আসব। অবশ্য এমন ব্যবস্থা করে যাব যাতে যাতে করে তোমার কোনো কষ্ট না হয়। যাবেই যদি, তবে ঋণের বোঝা চাপিয়ে যেও না। আমিও কাল চলে যাই, তুমিও চলে যাও। হুজুর, আমাদের বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। ওর চেয়ে মার আর কি আছে? আমাদের বুকে বরং গুলি মারো, আমাদের বাবাকে ছেড়ে দিয়ে যাও হুজুর, আমাদের বাবাকে ছেড়ে দিয়ে যাও। আমি জানি তোমাদের জয় হবে, তোমাদের কণ্ঠে স্বাধীন মানবাত্মার জয়ধ্বনি শুনতে পাচ্ছি আমি। আপনি যদি কিছু বলেন ওদের, তাহলে বোধহয় ওরা যাবে, নইলে বাধ্য হয়ে আমাদের গুলি চালাতে হবে। আমি চেষ্টা করতে পারি সুপার, কিন্তু গুলির ভয়ে যাচ্ছি না। গুলি যদি সত্যি চালাবেন মনস্থ করে থাকেন, তাহলে গুলি চালান। আমরা গুলি করে যা, ওটা আমাদের হাতে হয়ে গেছে। গুলি সত্যই চালাতে চাই না, কিন্তু আপনাকে তো থানায় যেতে হবে, ওরা আমাদের কর্তব্য কাজে হয়তো বাধা দেবে। তাহলে আপনারাও আপনাদের কর্তব্য করবেন, কিন্তু তা বোধহয় করতে হবে না। চলুন, তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও ভাই। আমার ফাঁসি হবে না, আবার আমি ফিরে আসবো তোমাদের মাঝে। আমার নিজের জন্য কোনো দুঃখ নেই ভাই, কারণ কারণ আমার জন্য দুঃখ করার কেউ নেই। জানি 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 তোমরা আছো, কিন্তু তোমরা তো আমার জন্য, তোমরা তো আমার কাঁদবার বন্ধু নাও। আমি যদি পরাজিত হয়ে থাকি, তোমরা জয়ী হয়ে আমার সেই পরাজয়ের লজ্জা মুছে দেবে। ভয় পাবেন না, আমি ওদের খেপিয়ে তুলব না, শান্তই করব। বন্ধুগণ, আমার অনুরোধ, তোমরা ফিরে যাও। তোমাদের দেশকে খুঁজতে হলে দুর্গম পথে যাত্রা করতে হবে, স্বর্গে উঠে যেতে হবে, পাতালে নেমে যেতে হবে। এই বেচারারা, এরা তোমাদেরই মতো হতভাগ্য, তোমাদেরই মতো দুঃখী। ওদের ক্ষমা করো। 2 দিন পরে দেখবে ওরাও আসবে তোমাদের কমরেড হয়ে। যে মৃত্যু ক্ষুধার জ্বালায় এই পৃথিবী টলমল করছে, ঘুরপাক খাচ্ছে, তার কবল থেকে বাঁচাবার সাধ্য কারুরই নেই। এসেছো, সালাম নাও বন্ধু। আমার দোষ ত্রুটি অপরাধ ক্ষমা করো। তারপর যদি আসতেই হয় আমার পথে, তবে সঙ্গবদ্ধ হয়ে এসো আমার পিছনে। বিপুল বন্যার বেগে এসো, এক মুহূর্তে জোয়ারের রূপে এসো না। আমি ভেসে চললুম বন্ধু, কোনো দুঃখ নেই, কিন্তু তোমরা এসো। সালাম।
আমি কি করে তোর খবর পেলুম জানিস? একদিন কাগজে পড়লুম তোদের বাড়িতে মিস্টার আনসারকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমিও তোর কথা প্রথম শুনি দাদার মুখে, কাল ওর কাছে শুনলুম তোর বাবা নদিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে এসেছেন। কাজেই তোকে দেখবো বলে মনটা বড় অস্থির হয়ে উঠেছিল রে। সে যাক, ভাই তোকে কিছু বলেছিল আমার সম্বন্ধে? হ্যাঁ বলেছিল। আচ্ছা রবি, আমি যা জিজ্ঞেস করব লুকুপিনে বল। তুই যা জিজ্ঞেস করবি আমি তা জানি রে লতি। সত্যি করে বল তো, তুই তোর স্বামীকে ভালোবাসতিস? না। সে তো আমার ভালোবাসা চায়নি, আমিও চাইনি। সে চেয়েছিল আমাকে বিয়ে করে ধন্য করার দাবিতে বিলেত যাওয়ার পথ খরচা, তা সে পেয়েছিল। কিন্তু কপাল খারাপ, সইল না। বেচারার জন্য বড় দুঃখ হয় লতি। মৃত্যুর দিন কতক আগে সে তার ভুল বুঝতে পেরেছিল। একদিন বললে, তুমি আমায় ভালোবাসো না, এর চেয়ে বড় দুঃখ আমার আর নেই রবি। আমার সবচেয়ে কাছের লোকটি, সবচেয়ে অনাত্মীয়, এ ভাবতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হয়তো আমি বাঁচতুম, কিন্তু এর পরে আমার বাঁচবার আর কোনো স্বাদ নেই। এ শুনেও তুই চুপ করে রইলি? তোর খুব ঘেন্না হচ্ছে আমার উপর না? তা আমার বাপ মাই ঘেন্না করেন, তুই তো তুই। কিন্তু লতি, তুই শুনে আরো আশ্চর্য হয়ে যাবি। যেদিন আনু ভাইকে ধরে নিয়ে গেল পুলিশে, কাগজে পড়লুম, সেদিনই মনে হলো আমার সুন্দর পৃথিবীকে কে যেন তার স্থূল হাত দিয়ে তার সমস্ত সৌন্দর্য লেপে মুছে দিয়ে গেল। ওই একটি ছাড়া পৃথিবীতে আর কারোর জন্য আমার কোনো দুঃখবোধ নেই। কিন্তু ভাই, এ কি মস্ত বড় অন্যায় নয়? আমার হৃদয় মনকে উপবাসী রেখে অন্যের সুখের বলি হতে না পারাটাই বুঝি খুব বড় অন্যায় হয় তোদের কাছে? অন্যকে খুশি করতে গিয়ে সব কিছু উপদ্রব নীরবে সইতে পারাটাই মহত্ব নয় লতি? আমার সুখ স্বাচ্ছন্দ্য, জীবনের আনন্দের পথ বেছে নেবার আমারই কোনো অধিকার থাকবে না? আমার স্বামী মহৎ, ভাগ্যবান, তাই তাড়াতাড়ি মরে গিয়ে সারা জীবন দুঃখ পাওয়ার দায় থেকে বেঁচে গেলেন। যে স্বামীকেই স্বীকার করলো না, তার আবার বৈধব্য। আমারই তো হাসি পায় সবসময়। বাড়াবাড়ির একটা সীমা আছে রবি। নে চা খা। এই একটু চা পেলে আনু ভাই কেমন লাফিয়ে উঠতে আনন্দে, দেখেছিস? সত্যি ভাই, দাদা বোধহয় তোর চেয়েও চায়ের কাপকে বেশি ভালোবাসে। তার কারণ জানিস? চায়ের কাপটা যত সহজে মুখের কাছে তুলে ধরা যায়, আমায় যদি অমনি করে হাতে পেয়ে মুখের কাছে তুলে ধরে পান করতে পেত তোর দাদা, তাহলে আমিও ওই চায়ের চেয়ে বেশি প্রিয় হয়ে উঠতুম। ও মা, তুই কি বেহায়া না হয়েছিস রবি? একেবারে গেছিস। হ্যাঁ, আর ফিরবো না। শুধু একজনের জন্য ওই চাটার উপর লোভ হয়। তা এতই যদি, তাহলে ওই চাখর লোকটিকে বেঁধে রাখলি না কেন? তাহলে সেও বাঁচত, তুইও বাঁচতিস, আর আমরাও বাঁচতুম। আমরা হয়তো বেঁচে যেতুম সত্যি, কিন্তু তোর দাদা বাঁচত না রে লতি। তার মানে? তোর দাদা তো আমার মতো মরেনি, দিব্যি বেঁচে থেকে কুলি মজুর নিয়ে মাঠে ঘাটে চড়ে খাচ্ছে। আমার একটা বড় দুঃখ রইল ভাই, যার জন্যে মরলুম তাকে মেরে যেতে পারলুম না। সে হয়তো মরেনি তোর মতো, কিন্তু ঘা খেয়েছে। না, এ হতেই পারে না। ও শুধু মানুষের বাইরের দুঃখকে দেখেছে, ভেতরের দুঃখ দেখবার ওর ক্ষমতা নেই। হৃদয় বলে কোনো কিছুর বালাই নেই ওর। ও শুধু তাদেরই দুঃখ বোঝে যারা যারা ওর কাছে কেবলই পেতে চায়। যে তাকে তার সর্বস্ব দিয়ে চেয়ে নয় সুখী হতে চায়, তার দুঃখ বোঝে না, বোঝে না। তোর অভিমানের কুয়াশায় তুই কিছু দেখতে পাচ্ছিস না রবি। আমিও তো মেয়ে মানুষ, সত্যি বলছি, সে তোকে ভালোবাসে। ভালোবাসার এই অতলতার সন্ধান পেয়ে তার কারাবাস বেহেস্তের চেয়ে মধুর হয়ে উঠত। তুই ভালোবাসিস শুধু এটুকুই সে জানে, তার তল যে এত গভীর তা বোধহয় ও জানে না রে। সেও ভালোবাসে, হে কি স্বপ্ন, কি সুখ। আকাশের এক কোণে এক ফালি চাঁদ। কোন মাসের চাঁদ? মনে হচ্ছে ও যেন ঈদের চাঁদ। ওর রোজার মাস বুঝি শেষ হলো আজ। হ্যাঁ গো, যা শুনলুম তা কি সত্যি? আমি তো তাই দেখে এলুম। ছেলের শোকে মেজবউ পাগল হয়ে গেছে একেবারে। স্বধর্মে সে নিজের ইচ্ছাই ফিরে এসেছে, কেউ তাকে পেড়াবেড়ি করেনি। দেখো, মেজবুর ভিতরের যে আগুন আমি দেখেছি, সেজন্য তাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু স্বধর্মে ফেরানো নিয়ে কোনোদিন পিড়াপিড়ি আমি তাকে করিনি। দেখো গো, শেষে তুমিও যেন আর কাঠির পাল্লায় পড়ে আমায় অকুলে ভাসিও না। তুমি তো ভাসবার মতো হালকা নও।
তোমার বরং ডুববারই ভয় বেশি, তা সেদিক দিয়ে ভয় আমারই বেশি। আমি তো খাল কেটে বেনজল আর কুমির দুই ঘরে আনছি। না, ডুববার মতোই বপুটা স্থূল হচ্ছে বটে। এইবার থেকে রাত্রির উপোস দিয়ে বরবপু একটু হালকা করতে হবে, অন্তত ভেসে যাবার মতো। বালাই ষাট, তোমায় কে মোটা বলে? তার চোখে ভেলার আটা দিয়ে দেবো না? বাপরে বাপ, আগে জানলে কে এই শূর্পণখাকে বিয়ে করত? এইমাত্র খোকাদের খাইয়ে এলুম, ওদের খাওয়াতে বড্ড দেরি হয়ে গেল ভাই, তাই আজ আর আসতে পারিনি। যা সব দুষ্টু ছেলে। কার খোকা মেজো বউ? আহ লতি, কি সব যা তা বলছিস? ও ও ও, আজ দাদার চিঠি পেলাম কিনা ভাই, তাই মনটা কেমন জানি হয়ে গেছে, খেয়াল ছিল না। ওর খুব অসুখ বুঝি? হ্যাঁ, তা তুমি জানলে কি করে? ভয় নেই, তিনি আমায় চিঠি দিয়ে জানাননি, এমনি কেন যেন মনে হলো। ভাই রুবি, অনেকদিন ভাবছি তোমাকে একটা কথা বলবো। ভাবের কথা বুঝি? সে বয়স কি আর আছে ভাই? তাই ভাবছি এখানকার ছোট ছোট ছেলে মেয়েদের সকাল সন্ধ্যে একটু পড়াবো। তা তুমি তো ভাই ম্যাজিস্ট্রেটের মেয়ে, তোমার বাবাকে এই পাড়াতে একটা ছোট্ট ঘর তুলে দিতে বলো না। অবশ্যই ঘর না পেলে আপাতত আমাদের উঠানের সামনে পাঠশালা বসাতে হবে, কিন্তু বর্ষা এলে তখন কি করা যাবে? নিশ্চয়ই বলবো আব্বাকে, আর তিনি যদি কিছু নাই করেন আমি তোমার পাঠশালার ঘর তুলে দেব। শুধু ঘর তোলা নয়, নিজে এসে সাহায্যও করে যাব হয়তো। তোমাকে আশীর্বাদ করবার মতো সাহস আমার নেই ভাই, তবু দোয়া করি তুমি সুখী হও। আচ্ছা মেজো বউ, তুমি একটা বুদ্ধি বাতলে দিতে পারো? অবশ্য তোমার কাছে পরামর্শ চাওয়ার সময়ে নয়, তবুও মনে হয় তুমি যেন এর একটা মীমাংসা করতে পারবে। বলো। আজ সকালে দাদার একখানা চিঠি পেয়েছি রেঙ্গুন জেল থেকে, সেই নিয়ে রুবির সঙ্গে আলোচনা চলছিল। যাক, চিঠিখানা তুমি দেখোই না, তাহলেই সব বুঝতে পারবে। স্নেহের লতি, 5-6 মাস পরে তোদের চিঠি দিচ্ছি। সব কথা লিখতে পারবো না, লিখবারও অধিকার নেই। তাছাড়া আমার স্বভাব তো জানিস, আমি বলে যেতে পারি অনর্গল, কিন্তু লিখতে হয় অর্গলবদ্ধ হয়ে। তাতে করে মন আর হাত দুই ওঠে হাঁপিয়ে। বুকের টিউবারকুলোসিসের চার্ম কিছুদিন থেকে তার নীড় রচনা করেছে। তুই তো শুধু আমার বোনই নস, বন্ধুও বটে। তাই আজ তোকে এমন অনেক কথা বলবো যা তোর কাছেও কোনোদিন বলিনি। তুই তো জানিস আমার বুকে পোকার খাবার মতো কোনো খাদ্য ছিল না। ওটা যে সংক্রামক তাও আমার অজানা ছিল না। একদিন পোকা খাওয়া বুকের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল। শুনলাম সে পোকা নাকি আমারই কাঁটার বেড়া থেকে উঠে সেখানে বাসা বেঁধেছে। বড় দুঃখ হলো, কিন্তু আমার কোনো হাত ছিল না, থাকলেও সে হাত আমি বন্ধক রেখেছিলাম। আজ ঘুম থেকে উঠেই একটা খুশির খবর শুনলাম, আমায় নাকি কাল ছেড়ে দেয়া হবে। ঠিক করেছি ছাড়া পেলে সোজা ওয়াল্টিয়ারে ছুটে যাব। আমি চাই এই বন্ধনের পরে নিশ্চিত মুক্তি, মাথায় অনাবৃত আকাশ, চোখের সামনে কুলহারা তটহারা জলধি, মনের সামনে নিরবিচ্ছিন্ন অনন্ত একা একা আমি। মাঝে মাঝে মনে হয় ঠিক না, লোভ হয় যাবার আগেই অদ্বিতীয় মনের দ্বিতীয় জনকে একবার দেখে যাই। জেনে যায় আমার মরুভূমির ঊর্ধ্বে সাদা মেঘের ছায়া নয়, কালো মেঘের ছায়া ঘন মায়া দেখে যাই। তোরই চিঠিতে জেনেছি সে মেঘ নাকি তোরই দেশে গিয়ে জমেছে। তোর হাতের কাছে যদি খানিকটা উত্তরে হাওয়া থাকে, দিতে পারিস তাকে দক্ষিণে পাঠিয়ে। তুই হয়তো বলবি, এবং সে মেঘও হয়তো শুনে বিদ্যুৎ হাসি হেসে বলবে, হাতের কাছেই যার থাকে সমুদ্র, সে কিনা চায় দুফোঁটা মেঘের জল। আমার যাবার বেলায় আমার শেষ কথা বলে গেলাম এই জন্যে যে বলার অবসর হয়তো জীবনে আর হবে না। পিঞ্জরের দ্বার ভেঙে মুক্ত লোকের ঊর্ধ্বে উঠে গান গাওয়ার স্বাদ কেন জাগলো? জানিস অন্য লোকে গিয়ে যদি এ লোকের প্রিয়জনকে মনে রাখার মতো অবসর থাকে, আর সেখানে গিয়ে যদি অনশন কারাবন্দী না হই, তাহলে বিশ্বাস করিস তুই আমার মনে থাকবি। ইতি
তোর দাদা। লতি, আমি ঠিক করেছি ওয়ালটেয়ারে যাব। মা আমায় বলেন উল্কা। উল্কাই যদি হই তাহলে শূন্যে আর ঘুরতে পারিনি। ধরায় যে মানুষ নিরন্তর টানছে, মুখ থুবড়ে তার দেশেই পড়ব গিয়ে। হয়তো আমি আর মুখ তুলে উঠতে পারবো না, আমার সব আগুন নিভে যাবে। তবু ওই আমার মহান মৃত্যু। কি বলো মেজবউ, তুমি যাবে আমার সঙ্গে? আমার যাবার ইচ্ছে থাকলে তোমার বহু আগেই সেখানে গিয়ে উঠতাম ভাই রবি। 2 মাস আগে খবর পেলে কি করতাম জানি না, কিন্তু আজ আর আমাকে নিয়ে আমার কোনো ভয় ডর নেই। খোকাকে যদি না হারাতাম, এই খোকাদের যদি না পেতাম, তাহলে আমি সব আগে গিয়ে তার সেবা করে ধন্য হতাম। অর্থাৎ তুমি রুবি হলে এতক্ষণে বেরিয়ে পড়তেই তো? তাই। ভাই মেজবউ, তুমি একটু আগে আমায় উদ্দেশ্য করে যে আশীর্বাদ করেছিলে, আমার প্রতি আশীর্বাদ নাও। তুমি আমায় পথ দেখালে। ভাই লতি, আমার সময় হয়েছে, এখন বাঁধন ছিঁড়তে হবে। আমার পথের সন্ধান পেয়েছি। মেজবউ, আমি লতির কাছে পাঠিয়ে দেবো তোমার খোকাদের পাঠশালা তৈরির খরচা, গ্রহণ করো। শোফার, গাড়ি লেও। ভাই লতি, আমি যদি আজ আমার পরিচয় দিই আমি তোদের সেই রুবি, তাহলে বিশ্বাস করবি? আমার বাপ মাও জানেন, আর তোরাও হয়তো জানিস আমি মরেছি। অথবা যদি না মরে থাকি, তাহলে আমার মরণই মঙ্গল বা একমাত্র গতি। মাফ করবেন, কথা দিয়েছিলাম সময় মতো আমি আবার আসব। জি, নাটকের প্রয়োজনে একবার অবশ্য এসেছিলাম, আবারও এসেছি, এবং তা উপযুক্ত কারণ নিয়ে। মিসেস রুবি মানে নজরুল ইসলামের চলতি ঘটনার নায়িকা যে মানসিকতা নিয়ে আজ কলম হাতে বসেছেন, তাতে উনি হয়তো ঘন্টার পর ঘন্টা লিখে যাবেন। কিন্তু আমরা তো একালের মানুষ, এত ব্যস্ততায় সময় কই তার ধৈর্য ধরে অনুভব করার। অথচ তার যে যন্ত্রণা, তা আমাদের মধ্যেও মিশে থাকে এবং থাকবে হয়তো অনাগত কাল। সেই নির্ভীত সংলাপগুলো হয়তো বাঁচবে চিরদিন। আমাদের শুভ দৃষ্টি হলো সকলের অন্তরালে মৃত্যু আর সমুদ্রকে সাক্ষী করে। আমাদের বাসর সাজাচ্ছে মৃত্যু তার অন্ধকারের নীল পুরীতে। বাইরে কেবল কোলাহল, কেবল লজ্জা। ভালো করে চোখে চেয়ে বন্ধুকে দেখবার অবকাশ নেই। এইবার দেখব তাকে সেই বাসর ঘরে, চোখ পুড়ে, প্রাণ পুড়ে। রবি, শশী, গ্রহতারার দল আমাদের বাসর ঘরে আজ থেকে আড়ি পাচ্ছে। কুয়াশা শিশিরে অন্ধকার হয়ে আসছে আমার চারদিক। ক্লান্ত অবসন্ন হয়ে আসছে দু চোখের পাতা। পূবের জানলা দিয়ে বাতায়ন পথে সন্ধ্যা তারার দিকে চেয়ে আছি, কিন্তু পাচ্ছি না কিচ্ছু দেখতে। সব কেমন যেন ঝাপসা অন্ধকার হয়ে আসছে। তবে কি মরণের ঝড় আমার ঘরে ঢুকে মাতামাতি করছে। আমি আমার এইটুকু আঁচলের আড়াল দিয়ে ওকে বাঁচাই কি করে? আমি জীবনে কোনো কিছুতে নিরাশ হইনি, জীবনের বেলাতেও তা হতাম না, যদি না বুঝতাম যে বাঘে ধরেও যাকে উগলে দেয় তার দুরবস্থা কত দূর গিয়ে পৌঁছেছে। রক্তমাংসের পরিমাণ তার কত কমে এসেছে। কিন্তু কিন্তু এই কি ক্ষুধা আমার, এই কি মৃত্যু ক্ষুধা, এই কি মৃত্যু ক্ষুধা। রবি, রবি, কিছু বলবে? চিৎকার করে বলার শক্তি যখন আমার নেই, তখন কাছে এসো। বলো। রবি, রবি, চিরদিনই বিষ খেয়ে বড় হয়েছি। আজ মৃত্যুর কালে তুমি অমৃত পরিবেশন করো, আমি মৃত্যুঞ্জয়ী হই। যদি ও নাই বাঁচে, তবে ওকে ক্ষুধা নিয়ে মরতে দেব না। 2 দিন আগে মরবে এই তো। তাছাড়া এই মৃত্যু তোর একার নয়, ওর বুকের মৃত্যু জীবাণু আমাকেও তো আক্রমণ করবে।
দুজনে সারা রাত সমুদ্র আর আকাশের তারা দেখেছি। রবি, ওই তারার দেশে যাবে? যাব। তাহলে এসো, আমি তোমার আশায় দাঁড়িয়ে থাকবো। তারপর আমার চুমু খেলো, উঠে এলো এক ঝলক রক্ত। তার বুকের রক্তে আমার মুখ ঠোঁট রাঙা হয়ে গেল। আমি জানি আমারও দিন শেষ হয়ে এলো। আমিও বেলা শেষের পূরবীর কান্না শুনছি। আমার বুকে তার বুকের মৃত্যু বীজাণু নীর রচনা করেছে। তারপর চিরকালের, চিরমলিন নূতন জীবনে, নূতন তারায়, নূতন দেশে, নূতন প্রেম। রাজার ঐশ্বর্য নিয়ে যে এসেছিল, সে গেল ভিখিরির মতো নিরন্ন, নিঃসহায়, নির্বন্ধু, একা। তার কথা মতো তার মৃতদেহকে মহাসমুদ্রে ভাসিয়ে দিয়েছি। সমুদ্রকে সে ভালোবেসেছিল, বুঝিবা আমার চেয়েও। সমুদ্রের উত্তাল তরঙ্গ ফনা উঁচু করে রাক্ষসীর মতো ছুটে আসছে আমার দিকে, ছুটে আসছে আমার দিকে, ছুটে আসছে আমার দিকে, ছুটে আসছে আমার দিকে। রবি, ওই তারার দেশে যাবে? যাব। তাহলে এসো, আমি তোমার আশায় দাঁড়িয়ে থাকবো। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতক্ষণ শুনলেন বিশেষ নাটক মৃত্যু ক্ষুধা। কাহিনী কাজী নজরুল ইসলাম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুবি ফেরদৌসী মজুমদার, লতিফা রুবি আফরোজ, মেজ বউ আইনুন নাহার, নাজির আব্দুল মালেক খান, পুলিশ সুপার রাশিদুর রহমান প্রধান, জনৈক ব্যক্তি এস এম আক্তার, নির্দেশক শফি কামাল এবং আনসারের ভূমিকায় অভিনয় করেছেন আরিফুল হক। শব্দগ্রহণে সিরাজুল হক, শব্দ সংযোজনা আব্দুর রহমান, বেতার নাট্যরূপ ও প্রযোজনা কাজী জাকির হাসান।